সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আচ্ছা, আমরা অনেক সময় আমরা পিকনিক কোথায় যাই? যদি আগরতলা আমরা পিকনিক করতে যাই, অনেক সময় আমরা যেতে পারি কোনো সিপাহীজলাতে আমরা পিকনিক করতে যাই। এই যে সিপাহীজলাতে পিকনিক করতে যাই, এটা কি? এটা আমরা জানি একটা পার্ক, আমরা জানি, ঠিক না? অভয়ারণ্য জানি আমরা। তো এই সিপাহীজলার মধ্যে কি দেখতে পাই আমরা অনেক ধরনের পশু পাখি দেখতে পাই, অনেক ধরনের আমরা গাছ দেখতে পাই, তাই না? আজকে আমরা এই যে পশু পাখি, এই উদ্ভিদ, এগুলির যে সংরক্ষণ বা এগুলিকে বাঁচাতে হবে তা নিয়ে আজকে আমরা কথা বলবো। তাহলে প্রথমে আমরা আগে একটু কয়েকটা জিনিস একটু শিখে নিই। আমরা একটু জেনে নিই। আমরা দেখো, আমি একটা শব্দ লিখলাম, সংরক্ষণ। এই কথাটা অর্থ কি? সংরক্ষণ কথার অর্থ হচ্ছে বাঁচিয়ে রাখা। আমাদের কিন্তু উদ্ভিদ বা প্রাণীদের বাঁচিয়ে রাখতে হবে, তাই না? এখন আমরা কাকে বাঁচাবো, সেটা একটা বড় প্রশ্ন। যেই সমস্ত জিনিস ভীষণভাবে ক্ষয় পাচ্ছে সেগুলোকে বাঁচাবো। যেমন মনে করো, তোমার খুব একটা পছন্দের শার্ট আছে, শার্টটা কী হয়েছে, তুমি খুব পছন্দ করো, কিন্তু শার্টটা ছিঁড়ে যাচ্ছে, তখন তুমি কি করবে? এটাকে কম ব্যবহার করবে বা মাকে বলবে সেলাই করে দিতে, মানে বাঁচিয়ে রাখার জন্য। ঠিক তেমনি কিছু কিছু উদ্ভিদ এবং কিছু কিছু প্রাণী আছে যেগুলি বিভিন্ন কারণে আস্তে আস্তে পরিবেশ থেকে এগুলি শেষ হয়ে যাচ্ছে। তাহলে এগুলিকে আমার কী করতে হবে? এগুলিকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এই যে বাঁচিয়ে রাখাটা, এটাকেই বলা হচ্ছে সংরক্ষণ, তাই না? আমাদের এই চ্যাপ্টারে উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ নিয়ে আমরা আজকে গল্প করব, ঠিক আছে না? এবার প্রথমে আমরা একটু কয়েকটা ছবি আমরা দেখে নিই। দেখো, এখানে একটা ক্যালেন্ডার তোমাদের দেখানো হচ্ছে। এটা ওয়াইল্ড ত্রিপুরা ফাউন্ডেশনের গত বছরের 2019-এর ক্যালেন্ডার ছিল, ঠিক আছে? এটা আমার আগরতলা একটা ফাউন্ডেশন, এরা বিভিন্ন ছবি টবি দেয়, তোমরা একটু দেখবে, ঠিক আছে? দেখো, এখানে দেখো একটা পাখি আছে, ঠিক আছে? সুন্দর একটা পাখি, দেখলে, ঠিক না? এই দেখো, এখানে একটা প্রজাপতি, কিন্তু খুব সুন্দর একটা প্রজাপতি। এখানে দেখো, এ হচ্ছে আমাদের গ্রিন ভাইন স্নেক, ঠিক না? এটা অনেকে লাউ ডুগডুগি সাপও বলি আমরা। দেখো, খুব সুন্দর দুটো পেঁচা। এই যে এটা হচ্ছে, কিন্তু এটা কোথায় পাবো? এটা আমরা কিন্তু আমাদের সাউথে যে তৃষ্ণা অভয়ারণ্য, সেখানে তৃষ্ণা অভয়ারণ্যতে কিন্তু আমরা ইন্ডিয়ান বাইসন দেখতে পাবো, কিন্তু ঠিক না? এই দেখো, এ হচ্ছে আমাদের ফ্রগ। এই যে ট্রি, ফ্রগ ট্রি, এর ব্যাংকটা ট্রিতে হয়। এরকম কত কত জানো ছোট ছোট এই পাখি আছে, প্রজাপতি আছে, প্রাণী আছে, যেগুলি আমরা কোথায় পাবো দেখতে? এগুলো তো নিশ্চয়ই আমাদের বাড়ি ঘরে দেখতে পাওয়া যায় না। তুমি কি তোমার বাড়ি ঘরে তুমি এই বিভিন্ন ধরনের এই যে বললাম আমি, এই যে গেছো ব্যাং, বা তোমাদের যেটা বললাম আমি ইন্ডিয়ান বাইসন দেখতে পাবো? নিশ্চয়ই না। কোথায় পাবো আমরা দেখতে পাবো অরণ্যে, বনে, তাই না? বনেই তো এই সমস্ত জীবজন্তু থাকে, তাই এদের কী বলা হয়? এদের বলা হয় বনজ জীব। তাহলে এদের আশ্রয়স্থল বা বাসস্থান কোথায়? অরণ্য। তাহলে তোমার বাসস্থান যেমন বাঁচিয়ে রাখতে হবে তোমাকে বেঁচে থাকার জন্য, তাহলে অরণ্যকে তো বেঁচে থাকতে হবে এই বনজ জীবদের বেঁচে থাকার জন্য, তাই না? কিন্তু মুশকিলটা, এই অরণ্য কিন্তু এখন ধ্বংস হচ্ছে। অরণ্য ধ্বংস হলে কি হবে? এদের জীবনও খুব অসুবিধা নেমে আসবে। তাহলে অরণ্য যে ধ্বংস হচ্ছে কেন হয়, আমরা আগে সেটা জানতে হবে। প্রথম হচ্ছে বাসস্থান। দেখো, পপুলেশন মানে জনসংখ্যা তো বাড়ছে, কিন্তু এখন সেই অনুপাতে তো আমাদের ভূমি বাড়ছে না। তাহলে কি করতে হবে? আমরা কি করি? মানুষরা বন কেটে সাফাই করে আমরা আমাদের বাসস্থান গড়ে তুলি। তাহলে এই যে বাসস্থানের চাহিদা ক্রমাগত বাড়ছে, এর চাপটা কে সহ্য করছে? এই বনকে ধ্বংস করে কিন্তু আমরা কি করছি? আমাদের বাসস্থান তৈরি করছি।
দেন হচ্ছে কি আমাদের কৃষি, সেটা বললাম। এবার পপুলেশন বাড়লে তো ডেফিনেটলি খাদ্যের চাহিদাও বাড়বে। সে খাদ্যের চাহিদা কী করে হবে? সে বন ধ্বংস করে করে এখন কৃষিতে জমিতে কনভার্ট করা হচ্ছে। এবার দেখো, ডেফিনেটলি আমাদের খাদ্য প্রয়োজন, আমাদের সেই ক্ষেত্রে আমাদের জমিরও প্রয়োজন, কিন্তু মুশকিলটা কোথায়? যখন একটা বন থাকে তখন কি হয়, সেই বনকে নির্ভর করে কিন্তু বনের মধ্যে অনেক ধরনের গাছ থাকে, অনেক ধরনের পশু পাখি থাকে, যেটা আমরা দেখেছি, আমরা জানি আমরা। কিন্তু যে কৃষি জমি, সেখানে কি থাকে? শুধু একটা কৃষি জমিতে কী থাকে? ধান খেতে শুধু ধানই থাকে, গম খেতে শুধু গমই থাকে। তাহলে এই যে বিভিন্নতা কিন্তু কি হয়? কমে যায়। তাহলে এই যে আমাদের প্রতিদিনের যে খাদ্যের চাহিদা মেটাবার জন্য সেই কৃষিজ ভূমির আমরা প্রসার করছি, তার চাপ সহ্য করছে কে? এই অরণ্য। 3 নম্বর হচ্ছে কলকারখানার বিস্তার। মানুষ প্রতিদিন নতুন নতুন বিভিন্ন ধরনের কলকারখানা বানাচ্ছে। সেই কলকারখানা কোথায় বানাবে? সে কী করছে কি? সে বন ধ্বংস করে এই কলকারখানা বানাচ্ছে। এইভাবে কিন্তু সমস্ত চাপ কে নিচ্ছে? অরণ্য নিচ্ছে। তাহলে আমাদের অরণ্য কিন্তু এখন ধ্বংসের মুখে। এবার অরণ্য যদি ধ্বংস হয়, এর কুফলটা কোথায় আসবে সেটা আমাদের জানা প্রয়োজন। তাহলে এগুলি হচ্ছে অরণ্য ধ্বংসের কারণ। এবার আমাদের জানতে হবে অরণ্য ধ্বংসের কুফল। আমরা যে অক্সিজেনটা নিই, সেই অক্সিজেনটা কোত্থেকে আসে? আমাদের শ্বাসের জন্য কি প্রয়োজন? অক্সিজেন, তাই না? তুমি নাক বন্ধ করে রেখে দিও কিছুক্ষণ, এমনি পারবে বাঁচতে? পারবে না। যারা নাকি মুমূর্ষু রোগী, খুব অসুস্থ রোগীদের কী করা হয়? ভেন্টিলেশন দেওয়া হয়, অক্সিজেন মাস্ক দেওয়া হয়। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। সেই অক্সিজেনের চাহিদা কোত্থেকে আমরা পাবো? পরিবেশ থেকে। এবার পরিবেশ অক্সিজেন কি করে পাবে? এই উদ্ভিদ, এই অরণ্য থেকে যে উদ্ভিদ হয়, সেই উদ্ভিদ কি করে? সেই উদ্ভিদ অক্সিজেন সরবরাহ করে। আমরা কি জানি? আমরা শুনেছি না যে আমাদের ফটোসিনথেসিস প্রক্রিয়ার সময় আমাদের অক্সিজেন বের হয়? জানি না আমরা? সেই অক্সিজেন তা আমরা ইউজ করি। তাহলে আমাদের যদি অক্সিজেনই যদি না পাই, শ্বাস প্রশ্বাস কী করে নেব আমরা? তাহলে কিন্তু আমাদের জীবনে কিন্তু একটা প্রশ্নের মুখে দাঁড়াবে। তাহলে অক্সিজেনের ঘাটতি 2 নম্বর। এবার দেখো, একটা সুন্দর একটা ব্যাপার বলি তোমাদের, একটা ছবি তোমাদের এঁকে দেখাই। আমাদের এটা মনে করো পৃথিবী। এবার উদ্ভিদ কী নেয় তার কাজের জন্য? সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সে কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে, ঠিক তো? এবার যদি পরিবেশে উদ্ভিদ না থাকে, তাহলে কি হবে? এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তে থাকবে। এই কার্বন ডাইঅক্সাইড কী করবে? এই কার্বন ডাইঅক্সাইড এখানে একটা লেয়ার তৈরি করবে। এই যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু এবং অন্যান্য যে গ্যাসগুলো কিন্তু এরা সূর্যের যে আলো, এগুলিকে যখন বিকরিত হয়ে যায়, তাকে ট্র্যাপ করে ফেলে, তাকে আটকে ফেলে। এর ফলে কি হয়? এই যে কার্বন ডাইঅক্সাইড, এগুলি কি করে? এই তাপটাকে এরা অ্যাবজর্ব করে নেয়। এই তাপটাকে যখন অ্যাবজর্ব করে নেয়, তাহলে এখানে কি হবে? এখানে তাপ থাকবে না এই জায়গাটার মধ্যে। এই তাপটা কে অনুভব করবে? আমি অনুভব করব, তুমি অনুভব করবে। তাহলে আমাদের কিন্তু ভূপৃষ্ঠের কিন্তু কি হবে? আমাদের যে এই বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাবে, তখন কিন্তু আমাদের ক্ষতি হবে। এটাকে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল মানে হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, বিশ্ব, আর ওয়ার্মিংকে বলা হচ্ছে গরম হওয়া, মানে উষ্ণ আর কি। আমরা বলি না একটা শব্দ, আমরা সবসময় বলি না ঈষদ উষ্ণ, মানে কম উষ্ণ, কম গরম জল। তাহলে বিশ্ব উষ্ণায়ন। তাহলে আমাদের কিন্তু আমি আবারও বলছি, এর ফলে কি হবে? অক্সিজেনের অক্সিজেনের ঘাটতি হবে। আমরা না শুধু সমস্ত জীবকুলের শ্বসনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন আমরা পাবো না। এবং আরেকটা কি দেখলাম? আমরা দেখলাম গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কিন্তু হতে শুরু করবে। 3 নম্বর আরেকটা পয়েন্ট,
উদ্ভিদ জানো তো কী করে, উদ্ভিদ সে তার মূল দিয়ে মাটিকে আঁকড়ে রাখে, ঠিক না? এবার যদি মাটির উপর উদ্ভিদই না থাকে তাহলে কি হবে? মাটির উপরের যে স্তরটা কি হবে, সেটা ক্ষয় পেয়ে যাবে। আমরা আগের ক্লাস 7-এ কিন্তু এগুলি পড়াশোনা করেছি, না আমরা, যে উদ্ভিদ কি করে, উদ্ভিদ মাটির তার মূল দিয়ে মাটিকে আঁকড়ে রাখে। এবার উদ্ভিদই তো নেই, তাহলে মাটি কি হবে, মাটির উপরের লেয়ারটা কি হবে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তাহলে ভূমিক্ষয়ও কিন্তু তৈরি হবে। এরপরে কি দেখো, আরও কত কঠিন সমস্যা তৈরি হয় আমাদের সামনে। খরা তৈরি হবে কিন্তু, যেটাকে আমরা ইংলিশে বলি ড্রট। যদি জল না থাকে তুমি বাঁচতে পারবে, আমি বাঁচতে পারবো? তাহলে কিন্তু এই অরণ্য ধ্বংসের ফলে এতগুলি কুফল তৈরি হলো। তাহলে আমরা প্রথমে জানলাম যে অরণ্য কেন প্রয়োজন, অরণ্যকে কেন ধ্বংস হচ্ছে। প্রথম হচ্ছে অরণ্য প্রয়োজন কেন, কেননা অরণ্য বিভিন্ন প্রকার জীবজন্তুর বাসস্থান, আশ্রয়স্থল, ঠিক না? তাছাড়া জীবজন্তু ছাড়া আমরাও কিন্তু ডিরেক্টলি বা ইনডিরেক্টলি, মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা কিন্তু অরণ্য উপর নির্ভরশীল, তাই না? আমরা যে বিভিন্ন ধরনের এই যে ঔষধি জিনিসপত্র পাই, অরণ্য থেকে আসে, কিন্তু মধু অরণ্য থেকে আসে কিন্তু। তাহলে আমাদের জীবনে কিন্তু অরণ্যের বিশাল ভূমিকা। কিন্তু সেই অরণ্যই কিন্তু আজকে ধ্বংসের মুখে। কেন? আমাদের ক্রমাগত এই বাসস্থানের চাহিদা মেটাবার জন্য, আমাদের ক্রমাগত কৃষিজ জমির চাহিদা মেটাবার জন্য, আমাদের ক্রমাগত যে কলকারখানা বাড়ছে, সেই কলকারখানার চাহিদা কে মেটায়? এই অরণ্যকে ধ্বংস করে এগুলি আমরা পরিপূর্ণ করি। এবার ধ্বংস তো করলাম, কিন্তু এর কুফল তো আমরা জানলাম না, সেটা তো জানতে হবে, তাই না? কি হয় এর ফলে? কিন্তু অরণ্য ধ্বংসের ফলে অক্সিজেনের অভাব ঘটবে, এবং অক্সিজেনের অভাবে জীবকুল এবং আমাদেরও কিন্তু জীবন প্রশ্নের মুখে দাঁড়াবে। দেন বিশ্ব উষ্ণায়ন তোমাদের দেখালাম কি করে হয়, ঠিক না? এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে। দেন তোমার ভূমিক্ষয় হবে এবং খরা, এগুলো কিন্তু হবে। এগুলি গেল আমার অরণ্য সম্বন্ধীয় আমাদের প্রাথমিক আলোচনা। এবার আমরা চলে আসি এই অরণ্যের উপর নির্ভর করে কারা বর্তমান, বিভিন্ন বনজ জীব সম্প্রদায়। আমি তোমাদের ছবি দেখিয়েছি, কি সুন্দর সুন্দর ছবি। এবার এই বনজ জীব সম্প্রদায়, এইগুলিকে তো আমাদের সংরক্ষণ করতে হবে, তাই না? কি করে করব? আমরা 3টা পদ্ধতি অবলম্বন করতে পারি, খুব সহজ কিন্তু আমরা যদি একটু বুঝে রাখি, আমাদের কিন্তু আর জীবনও ভুলবো না। এবং তোমাদের বলি, এই যে জিনিসগুলো কিন্তু তোমাদের যখন তোমরা উপরের দিকে সায়েন্স পড়বে 11-12-এ ওঠে, তখনও তোমাদের কাজে লাগবে কিন্তু। দেখো, সংরক্ষণ করা হয় 3টা সিস্টেমকে অবলম্বন করে। এক হচ্ছে অভয়ারণ্য, দ্বিতীয় হচ্ছে ন্যাশনাল পার্ক, আর তৃতীয় হচ্ছে আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ। 3টে জিনিসই কিন্তু বনের উপর নির্ভরশীল, কিন্তু তারপরেও পার্থক্য বর্তমান। আমি একটু তোমাদের বুঝিয়ে বলি। দেখো, বিজ্ঞান কিন্তু খুব সোজা, শুধু তুমি যদি টার্মগুলি মানে বুঝে ফেলো, একদম সোজা। জল, দেখো, অভয় আর অভয়ারণ্য কোত্থেকে আসছে? দুটো শব্দ থেকে, অভয় যোগ অরণ্য। অভয় মানে কি? কোনো ভয় নাই। আর অরণ্য মানে কি? বন। তাহলে ভয়বিহীন বন, সেটাই তো অভয়ারণ্য। তাহলে ভয়বিহীন বন কি করে হতে পারে? আচ্ছা, ভয়বিহীন বন বলতে আমরা কি বুঝলাম? এখানে যে সমস্ত জীবজন্তুরা আছে, এদের কোনো ভয় নেই, এরা ঘোরাঘুরি করতে পারবে, কেউ এদের ধরবে না, এদের ধ্বংসও করবে না, মেরেও ফেলবে না। তাহলে এই যে জিনিসগুলো, যে একটা অঞ্চলকে, যে অঞ্চলে বিভিন্ন জীবকুল ভয়বিহীনভাবে তারা ঘোরাঘুরি করতে পারবে, তাকে বলছি আমরা অভয়ারণ্য। আমরা অভয়ারণ্যের নাম জানি তো, আমাদের ত্রিপুরায় অভয়ারণ্য আছে যে, জানি না? আমরা ঘুরতে গেছি কিন্তু কয়েকজনে, আমরা সবাই গেছি মোটামুটি বলতে গেলে। সিপাহীজলা গেছি না আমরা? সিপাহীজলায় আমাদের একটা বিশেষ প্রকারের জিনিস দেখতে পাই। আমরা কি দেখতে পাই? চশমা বাঁদর, তাই না? আমরা দেখেছি কিন্তু,
বিখ্যাত ত্রিপুরার। দেন আমরা তৃষ্ণা, একটাকে তোমাদের ছবি দেখিয়েছিলাম আমি তৃষ্ণা। এখানে কি পাওয়া যায়? এখানে পাওয়া যায় আমাদের ইন্ডিয়ান বাইসন, আর কে? রোয়া, আর আছে আমাদের গোমতী। এই রোয়াতে জানো তো একটা বিশেষ সুন্দর জিনিস আছে, জানো তো কি? এখানে একটা বাটারফ্লাই পার্ক আছে। এই রোয়া হচ্ছে আমাদের সবচেয়ে ছোট কিন্তু অভয়ারণ্য, আর গোমতী হচ্ছে আমাদের সবচেয়ে বড় অভয়ারণ্য। ঠিক আছে? তাহলে অভয়ারণ্য বলতে কি বুঝলাম? অভয়ারণ্য বলতে বুঝলাম এরকম একটি অঞ্চল যেখানে প্রাণীরা নির্ভয়ে ঘোরাঘুরি করতে পারবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কি জানলাম? এর কিন্তু কোনো নির্দিষ্ট পেরিফেরি বা বাউন্ডারি নেই। সো এখানে নির্দিষ্ট সীমা নেই। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু রাজ্য সরকার দ্বারা পরিচালিত হয়। এই গেল আমাদের অভয়ারণ্য। এবার চলে আসছি আমরা ন্যাশনাল পার্কে। ন্যাশনাল পার্ক কি? ন্যাশনাল পার্কের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট একটা গণ্ডি বর্তমান। ঠিক আছে? ন্যাশনাল পার্কের ক্ষেত্রে নির্দিষ্ট গণ্ডি বর্তমান। তাহলে নির্দিষ্ট গণ্ডি বর্তমান। এখানে এটা কি দেখেছিলাম? নির্দিষ্ট গণ্ডি নেই। এখানে কি দেখছি? নির্দিষ্ট গণ্ডি বর্তমান। দ্বিতীয় নম্বর কি? কেন্দ্রীয় সরকার দ্বারা তা নিয়ন্ত্রিত। যদিও আমাদের ত্রিপুরায় কোনো ন্যাশনাল পার্ক নেই, কিন্তু আমরা জেনে রাখলাম। এরপরে আসছে আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভে কিন্তু মানুষ আর বনজ জীব দুজনের কিন্তু একটা ব্যালেন্স সিস্টেম কাজ করে, অদ্ভুত। এবার দেখো, মানুষ তো বনের উপর নির্ভরশীল, স্বাভাবিক। আমরা যখন একদম খুব আদিম যুগ থেকে, তখন থেকে তো আমরা বনের উপর নির্ভরশীল ছিলাম, তাই না? এরপর আস্তে 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 আমরা কৃষিকাজ করতে শুরু করলাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ তো আবার লোভীও, তাই না? মানুষ ক্ষতি করতেও শুরু করলো বেশি টাকার মুনাফার জন্য। এবার তখন সরকার সিদ্ধান্ত নিল এরকম একটা সিস্টেমের মাধ্যমে যেখানে মানুষ এবং বনের জীবকে সমানভাবে রাখা যায় এবং দুজনকে সাহায্য করতে পারে। কিভাবে দেখি। দেখো, বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা হচ্ছে একটা এরকম অঞ্চল যেখানে এখানে মূলত হচ্ছে বনজ জীব, বা এটাকে বলা হচ্ছে কোর এরিয়া। এই কোর এরিয়াতে মধ্যে এই বনজ জীবেরাই ঘোরাঘুরি করতে পারবে। এখানে কিন্তু মানুষের প্রবেশ নিষেধ, আসতে পারবে না। এই জায়গাটার মধ্যে এখানে মানুষ থাকতে পারবে এবং মানুষ তার প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে পারবে। মধু, বিভিন্ন কৃষিজ তোমার মনে করো মানে ওষুধি গাছপালা, হ্যাঁ, লাকড়ি সংগ্রহ করতে পারবে। এখানটা কি করবে? এখানটায় মানুষ সে বসবাস করতে পারবে, কিন্তু একটা শর্ত, মানুষ এখানে কিন্তু কোনো প্রাণীর ক্ষতি করতে পারবে না। তাহলে দেখো, এইখানের মধ্যে এই যে প্রাণীরা কী করতে পারছে? তারা বংশবিস্তার করতে পারছে, নির্ভয়ে থাকছে। সঙ্গে কে থাকছে? মানুষও থাকছে। ভালো না? এই যে প্রোগ্রামটা, এটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। বায়োস্ফিয়ার রিজার্ভে তাহলে কি হয়? জনজাতি এবং তার বিভিন্ন ধরনের তার যে রীতিনীতিও কিন্তু বজিয়ে রাখা হয়। তার সঙ্গে তার যে জীবজ বনজ জীব, তাদেরও কিন্তু সংরক্ষণ করা হয়। এই হচ্ছে আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার তোমরা কিছু কিছু যেটা বললাম, অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক
এবং বায়োস্ফিয়ার রিজার্ভের নাম একটু লিখে নাও। আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। দেখো, প্রথমে হচ্ছে আমাদের মানস অভয়ারণ্য। এটা কোথায় আছে? মানস অভয়ারণ্য আমাদের আসামে আছে, ঠিক আছে। এছাড়া আছে আমাদের কি জলদাপাড়া, এ কোথায় আছে? আমাদের পশ্চিমবঙ্গে। তাহলে এই দুটো অভয়ারণ্য কি কি জানলাম? মানস আর জলদাপাড়া, এই দুটো অভয়ারণ্যের নাম আমরা একটু মুখস্থ রাখবো, ঠিক আছে না। এছাড়া কয়েকটা লেখো ন্যাশনাল পার্ক। কে আছে আমাদের? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এ কোথায় আছে? সেও আসামে আছে। আর একটা তুমি লেখো আমাদের কানহা, কানহা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশে। কানহায় কিন্তু প্রচুর বাঘ দেখতে পাওয়া যায় কিন্তু। এছাড়া হচ্ছে আমাদের আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ, একটা নাম তুমি লেখো নন্দা দেবী, নন্দা দেবী। আর একজনে তুমি লেখো সুন্দরবন, পশ্চিমবঙ্গে সুন্দরবন আমরা সবাই কিন্তু জানি, তাই জানি না আমরা সুন্দরবন সম্বন্ধে কিন্তু আমরা অনেকে আমরা শুনেছি না, আমরা অনেকে ঘুরতে গেছি সুন্দরবনে। এগুলি আমরা একটু মনে রাখবো, আমরা কয়েকটা নাম আমরা। এবার আমরা চলে আসি পরবর্তী জিনিস, এন্ডেমিজম। দেখো, এন্ডেমিজমকে যদি বাংলায় লিখি, আমরা লিখব আঞ্চলিকতা। আঞ্চলিকতা মানে কি? কোনো একটা বিশেষ অঞ্চল, সেটাই তো আঞ্চলিকতা, তাই না? তাহলে এই প্রাণী বা উদ্ভিদের সঙ্গে এই অঞ্চল বা আঞ্চলিকতা কি সম্পর্ক? কিছু কিছু প্রাণী আছে বা কিছু কিছু উদ্ভিদও আছে, তারা শুধুমাত্র কোনো একটি বিশেষ অঞ্চলেই দেখতে পাওয়া যায়, ওই অঞ্চলে তাদের সীমাবদ্ধ থাকে, অন্যখানে ওদের দেখা যায় না। এই সমস্ত প্রাণীদের বা উদ্ভিদদের বলা হয় আমাদের এন্ডেমিক বা আঞ্চলিক প্রজাতি। আমরা নাম বলতে পারি কি? আমরা জানি সবাই, চশমা বাঁদর ত্রিপুরার। আর যদি উদ্ভিদের নাম বলতে হয়, জানি কি আমরা? জানি, এটা হচ্ছে আমাদের বন পেয়ারা। আগে কিন্তু অনেকে বন পেয়ারা খেত, পেয়ারা মানে গয়াম আর কি। আমরা যেমন বড় বড় গয়াম খাই, এরকম ত্রিপুরায় কিন্তু বন পেয়ারা পাওয়া যায়। ত্রিপুরায় কিন্তু একমাত্র ত্রিপুরায় বন পেয়ারা পাওয়া যায়, ছোট ছোট হয়, বনের মধ্যে হয়, এটা হচ্ছে বন পেয়ারা। তাহলে এই চশমা বাঁদর আর এই বন পেয়ারা হচ্ছে কিন্তু আঞ্চলিক প্রজাতির একটি খুব ভালো একটা উদাহরণ ত্রিপুরার জন্য। এবং ত্রিপুরা কেন বলবো, আমি বলতে পারি আমাদের ভারতবর্ষের জন্য যদি বলি, আঞ্চলিক প্রজাতি কিন্তু। এবার প্রশ্ন হচ্ছে, এই যে আঞ্চলিক প্রজাতি বলি বা অন্যান্য যে বিভিন্ন আমরা মানে বনজ জীবজন্তু বলছি, এরা কিন্তু ধ্বংসের মুখে দাঁড়িয়ে গেছে। তখন তাদের বলা হচ্ছে আমাদের এন্ডেঞ্জার্ড বা বিপদগ্রস্ত প্রাণী। কেন বিপদগ্রস্ত? বিপদে এরা গ্রস্ত হয়েছে, ঠিক না? আমরা বলি না বিপদ হয়েছে আমাদের। কেন, কি করে হচ্ছে? দেখা গেছে কিছু কিছু প্রাণীকে অতিরিক্ত পরিমাণে আমরা নষ্ট করে ফেলেছি বিভিন্ন কারণে, মাংসের জন্য, চামড়ার কারণে, বিভিন্ন কারণে আমরা এদের পরিমাণ, এদের সংখ্যা অনেক কমে গেছে। এই সমস্ত প্রাণীদের বলা হচ্ছে বিপদগ্রস্ত প্রাণী। আমরা কি জানি একটা উদাহরণ? জানি তো আমরা, বনরুই, সজারু, বন সজারু যেটা কি, এগুলি কিন্তু এখন দেখতে পাওয়া যায় না, জানো তো? এই বনরুই একদম দেখতে পাওয়া যায় না। এই বনরুই চামড়ার জন্য খুব সুন্দর, তাই অনেকে এটাকে মেরে ফেলা হয়েছে। বনরুই, সজারু, এগুলি কিন্তু আমাদের বিপদগ্রস্ত প্রাণীর মধ্যে পড়বে। ঠিক এবার এই সমস্ত যে লিস্ট, এই এত এত প্রাণী বা এত এত উদ্ভিদ, এদের কিন্তু একটা লিস্ট আছে। এই লিস্টটাকে বলা হচ্ছে রেড ডাটা বুক। আবার ভেবো না তোমরা যে কোনো একদম লাল রঙের একটা বই, এরকম না।
ব্যাপারটা হচ্ছে কিছু কিছু প্রাণী বা সারা বিশ্ব জুড়ে যে সমস্ত প্রাণী বা উদ্ভিদ তাদের সংখ্যা একদম কমে গেছে, তাদেরকে যে লিস্ট বানানো হয়েছে সেই লিস্টটাকে বলা হচ্ছে রেড ডাটা বুক। মাথায় রইবে তো আমাদের? তাহলে আজকে আমরা যা যা পড়লাম, আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা প্রথম পড়লাম যে অরণ্য কেন প্রয়োজন। তৃতীয় পড়লাম অরণ্য ধ্বংসের কারণ। কি বললাম আমরা? আমাদের প্রতিনিয়ত বিভিন্ন চাহিদা, আমাদের বাসস্থানের চাহিদা, কলকারখানার চাহিদা, আমাদের কৃষিজ জমির চাহিদা, সব নিবৃত্তির জন্য অরণ্য ধ্বংস করা হচ্ছে। তৃতীয় জানলাম কি? অরণ্য ধ্বংসের কুফল। কি জানলাম? আমরা জানলাম যে অরণ্য ধ্বংসের ফলে পরিবেশে অক্সিজেনের মাত্রা কমে যাবে, খরা দেখা দেবে, বিশ্ব উষ্ণায়ন তৈরি হবে, তাই না? এগুলি হচ্ছে অরণ্য ধ্বংসের কুফল। আমরা কি জানলাম? আমরা জানলাম উদ্ভিদ বা প্রাণী সংরক্ষণের জন্য কয়েকটা বিশেষ নামের সঙ্গে আমরা আজকে পরিচিত হলাম। কোনগুলো? যেমন আমরা জানলাম অভয়ারণ্য, আমরা জানলাম ন্যাশনাল পার্ক, আমরা জানলাম বায়োস্ফিয়ার রিজার্ভ সম্বন্ধে, ঠিক না? এই অভয়ারণ্য কী করছে? একটা জায়গা, এরকম জায়গা যেখানে নাকি প্রাণীরা নিশ্চিন্তে ঘোরাঘুরি করতে পারে এবং এখানে কোনো স্পেসিফিক বাউন্ডারি থাকে না, এবং এটা কিন্তু আয়তন অনেক ছোট হবে এবং এটা স্টেট গভর্নমেন্ট কন্ট্রোল করবে। ন্যাশনাল পার্কে একটা স্পেসিফিক বাউন্ডারি থাকবে, সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাকে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে। বায়োস্ফিয়ার রিজার্ভে যেখানে মানুষ এবং প্রাণী উভয়ই তালমেল বুঝিয়ে তাদের জীবন অতিবাহিত করবে। আমরা জানলাম আঞ্চলিক প্রজাতি। আঞ্চলিক প্রজাতি বলতে কি বোঝায়? আমরা জানলাম যে কিছু কিছু প্রাণী বা উদ্ভিদ কোনো একটি বিশেষ অঞ্চলে জন্মায়, এদের বিস্তার ওই বিশেষ অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে, এদেরকে বলছি আমরা আঞ্চলিক প্রজাতি। আর আমরা কি জানলাম? রেড ডাটা বুক ও বিপদগ্রস্ত প্রাণী। এই সমস্ত প্রাণীরা অতিরিক্ত বিভিন্ন কারণে ধ্বংসের মুখে দাঁড়িয়ে গেছে, তাদের সংখ্যা একদম কমে গেছে, এদের বলা হচ্ছে বিপদগ্রস্ত প্রাণী। এবং এই সমস্ত বিপদগ্রস্ত প্রাণী বা উদ্ভিদের যে লিস্ট বানানো হয়েছে সারা বিশ্বব্যাপী, তাকে বলা হচ্ছে রেড ডাটা বুক। তোমরা কিন্তু এই বিশেষ বিশেষ পয়েন্টগুলি মাথায় তোমরা লাগবে কিন্তু তোমরা, ঠিক আছে? তোমরা জাস্ট কয়েকটা তোমরা হোমওয়ার্ক তোমরা একটু লিখে রাখো। প্রথম হোমওয়ার্ক তোমাদের লিখবে তোমরা একটি অভয়ারণ্য, ন্যাশনাল পার্কের নাম, ন্যাশনাল পার্ক ও বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লিখতে পারবে। মানস অভয়ারণ্য আসামের, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক লিখতে পারবে, এখানে নন্দা দেবী বায়োস্ফিয়ার লিখে দেবে, ঠিক না? দেন তোমরা লিখো ত্রিপুরার একটি আঞ্চলিক প্রজাতি, আঞ্চলিক ত্রিপুরার একটি আঞ্চলিক উদ্ভিদের নাম। কি লিখবে? বন পেয়ারা। এটা আমি বলে দিলাম। আর একটা লিখবে রেড ডাটা বুক। কি লিখবে? লিখবে যে বিপদগ্রস্ত প্রাণী বা উদ্ভিদের যে লিস্ট আছে, যে পর্যায় আছে, বা যে আমাদের যে একটি সম্পূর্ণ একটি সূচি আছে, তাকে বলা হচ্ছে রেড ডাটা বুক, ঠিক আছে? তোমরা এই প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়াশোনা করবে এই কটা দিন। এবং যখন আমাদের দেখা হবে, তোমাদের যদি কোনো থাকে কোয়েরিজ, প্রশ্ন, আমাকে জিজ্ঞেস করবে, উত্তর বলে দেব। পড়াশোনাগুলি একটু ভালো করে করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।